প্ল্যাটিলেটের সাথে ডেঙ্গুর কোনো আউটকামের সম্পর্ক নাই। এই তিনটা ডেঞ্জার সাইন হইলে আপনি কারোর সাথে আলোচনার দরকার নেই। কোনো ডাক্তার যদি আপনারা ইভেন ডিসকারেজও করে, আপনি নিজ দায়িত্বে দয়া করে হসপিটালে ভর্তি হয়ে যাবেন। গর্ভবতী নারীদের যদি ডেঙ্গু হয় সেক্ষেত্রে কী করণীয়? ডেঙ্গুতে মৃত্যু শূন্যে কমিয়ে আনা সম্ভব, তো সেটা কিভাবে সম্ভব? প্রিয় দর্শক, স্বাগত জানাই বাংলা ভিশনের একটা বিশেষ অনুষ্ঠানে। আপনারা জানেন দেশব্যাপী একটা ডেঙ্গু একটা আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করছে। প্রতিদিনই শত শত মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন এবং মারাও যাচ্ছেন প্রায় প্রতিদিন, এবং সিরিয়াস রকম সমস্যার মধ্যে, স্বাস্থ্য সমস্যার মধ্যেও পড়েছেন অনেক রোগী। তো এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করব। আজকে আমাদের সাথে আলোচনার জন্য আছেন ডক্টর ফয়জুর আহসান ইমরান, তিনি ওসেক ইনচার্জ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আমরা সাধারণত জানি রক্তে প্ল্যাটিলেট কমে গেলে ডেঙ্গু আক্রান্ত হলে সেই রোগীর পরিস্থিতি খারাপ হয়। ডেঙ্গু মারাত্মক কিনা এটা বোঝার জন্য কি রক্তের প্ল্যাটিলেটই একমাত্র পরিমাপক, নাকি অন্য কোনো পদ্ধতি আছে? হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমি মনে করি যে আপনাদের মাধ্যমে ছাড়া এই জিনিস নিয়ে ভুল ভ্রান্তি এবং বিভ্রান্তি কোনো দিনই আসলে বাংলাদেশে কমানো সম্ভব না। একটা জিনিস আমরা এই গত 4-5 বছরের স্টাডি, আমি বললাম যে আমরা কিন্তু নিজেরাও আসলে শিখছি হসপিটালগুলোতে, পেশেন্টের আউটকাম দেখে আমরা শিখছি। এবং নতুন যেটা আমাদের এইবারকার খুবই স্ট্রং এবং ইউনিফাইড একটা ওপিনিয়ন, সমস্ত ডক্টর এবং ইভেন যেমন ডেঙ্গুর টেম্পল বলা হয় অথবা মক্কা বলা হয় হচ্ছে শ্রীলঙ্কা, সবচেয়ে বেশি অ্যাডভান্স তারা ডেঙ্গুর রিসার্চে, তাদের ওপিনিয়ন এবং সবার ওপিনিয়ন নাম্বার 1 হচ্ছে প্ল্যাটিলেটের সাথে ডেঙ্গুর কোনো আউটকামের সম্পর্ক নাই। সবাই, আমি দেখি আমাদের দুঃখজনক একটা বিষয়, ইভেন আমাদের রেসপেক্টেড অনেক কলিগ, ওনারাও প্ল্যাটিলেটের ভয় দেখায় বিভিন্ন হসপিটালে তারা ভর্তি করাচ্ছেন এবং অহেতুক অনেক রোগীকে হসপিটালে ভর্তি হওয়ার জন্য এনকারেজ করছেন। তো সেসব পেশেন্ট দৌড়ায় এসে আমাদের কাছে প্রথমে বলে, স্যার প্ল্যাটিলেট এত হয়েছে, প্ল্যাটিলেট এত হয়েছে, প্ল্যাটিলেট কমে যাচ্ছে, আমি এখন কি করব? তো অবশ্যই সবাইকে একটা কথাই জানাই দিতে চাই যে প্ল্যাটিলেটের সাথে আমাদের ডেঙ্গুর আউটকামের কোনো রকম রিলেশন নাই। আপনি প্ল্যাটিলেটের না, মেইনলি হেমাটোক্রিট নামে একটা সিবিসিতে একটা আপনার কাউন্ট আমরা বুঝতে পারি, ওইটাই হচ্ছে মেইন জিনিস। তো ওইটা আপনি বুঝতে গেলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন এবং ডক্টরকে আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার হিমাটোক্রিট বা ভাইয়া হিমাটোক্রিটটা ঠিক আছে কিনা। প্ল্যাটিলেট নিয়ে আতঙ্কগ্রস্ত দয়া করে হবেন না, এবং এটার উপরে কোনো কিছুই তেমন ডিপেন্ড করে না, আনলেস প্ল্যাটিলেট যদি শুধুমাত্র, যেমন আমাদের 2 লাখ থেকে 4 লাখ হচ্ছে নর্মাল, যদি এটা 30,000, শুধু 30,000, নট 1,30,000, 30,000-এর নিচে যদি আসে, সেক্ষেত্রে আপনি অবশ্যই হসপিটালে যেয়ে ভর্তি হয়ে যাবেন। এটা কারোর সাথে কথা বলার দরকার নেই। বাট তার আগ পর্যন্ত অবশ্যই আপনি এটা নিয়ে ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকবেন। কিছু ডেঞ্জার সাইন আমি বারবার বলার চেষ্টা করি, খুবই সহজেই আপনি ডেঙ্গুর যেই এই ভয়াবহতা আপনি টের পাবেন বাসায় বসেই, খুব সহজেই। সেটা হচ্ছে একটা জিনিস, প্রথমে ডেঙ্গু হইলো, আপনার হাই ফিভার হচ্ছে, আপনি হয়তো একটা ডেঙ্গু টেস্ট করলেন। টেস্ট করার পরে কি আপনাকে হসপিটালে যেতে হবে? না, অবশ্যই আপনি বাসায় থাকতে পারবেন যদি আপনার প্রেশার ভালো থাকে। যদি আপনার ডেঞ্জার সাইন 3টা, বারবার আমি বলার চেষ্টা করি সবাইকে, মাথায় বারবার বলি, কারণ বারবার বললে একটা মানুষ আসলে এটা মনে রাখে। এবং এই যে আমাদের আলোচনা থেকে কেউ যদি কিছু নিতে চান, দয়া করে 3টা ডেঞ্জার সাইন নিয়ে যান। একটা, ডেঙ্গু যদি হয়, আমি মনে রাখবো ডেঙ্গুর সাথে যদি ডায়রিয়া থাকে, পাতলা পায়খানা থাকে, অথবা রিপিটেড ভমিটিং থাকে, বারবার বমি হচ্ছে, অথবা অনেক তীব্র লেভেলে পেটে ব্যথা থাকে, এই 3টা ডেঞ্জার সাইন হইলে আপনি কারোর সাথে আলোচনার দরকার নেই। কোনো ডাক্তার যদি আপনারা ইভেন ডিসকারেজও করে, আপনি নিজ দায়িত্বে দয়া করে হসপিটালে ভর্তি হয়ে যাবেন। এই 3টা ডেঞ্জার সাইন আপনার যখনই আসে, এবং এই রোগীগুলোকে যদি আমরা হসপিটালাইজ করতে পারি, সিম্পল নর্মাল স্যালাইন দিয়ে প্রত্যেকটা রোগীকে আমি মনে করি বাঁচানো সম্ভব। এইখানেই হচ্ছে আমার দাবি বা আমার আশা যে আমরা মৃত্যুর হারকে 0 পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি, যদি এই সচেতনতা সবার মধ্যে থাকে, সবার যদি এই জিনিসগুলো জানা থাকে, তাহলে সহজেই রোগীটা খারাপ হওয়ার পূর্বেই, বারবার কিন্তু সবাই বলতে থাকে রোগী আসলে খারাপ হয়ে আসতেছে, এর জন্য রোগীটা খারাপ হচ্ছে। সো খারাপ হওয়ার পূর্বেই যদি আপনি জানতে পারেন যে এটা জিনিসটা হচ্ছে, তখনই যদি আপনি হসপিটালে ভর্তি হয়ে যান, তাহলে তো আর রোগী খারাপ হওয়ার আমি কোনো চান্স দেখতে পাচ্ছি না। ডেঙ্গু আক্রান্ত হলো, আমরা বুঝলাম যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, তো সে সিরিয়াস কিনা বা এটা আমরা কিভাবে বুঝবো?
এটা আসলে ঘরে বসেই এখন আসলে এটা করা সম্ভব। আমাদের ডেঙ্গুর যে স্টাডিগুলো এখন চলে আসছে, আমরা আসলে ডেঙ্গুর ব্যাপারে কিছুটা কনফিউশন ছিল আগে, বাট এখন কিন্তু আমরা একদম অ্যাবসোলুট কিছু বিষয়ে খুব সার্টেন এবং শিওর। একটা খুব সিম্পল একটা পরীক্ষা আপনি ঘরে বসেই খুব করতে পারেন, সেটা হচ্ছে ব্লাড প্রেশার মেশিন লাগবে আপনার, এবং অবভিয়াসলি যদি কারো ডেঙ্গু থাকে অবশ্যই তাদের ব্লাড প্রেশারটা হচ্ছে নাম্বার 1 আমি মনে করি জরুরি বিষয়। আপনি যখন প্রেশারটা মাপছেন, প্রেশারটার দুইটা কম্পোনেন্ট আমরা জানি, একটা উপরের প্রেশার যেটা মেডিকেলের ভাষায় আমরা বলি সিস্টোলিক প্রেশার, আর নিচের প্রেশার যেটাকে বলি আমরা ডায়াস্টোলিক প্রেশার, যেটা বেশি আর একটা কম। এই দুটার যে ডিফারেন্সটা, তো নর্মালি আমরা কি জানি 120/80 হচ্ছে নর্মাল প্রেশার, তো মাঝখানে কত থাকলো 120/80 হচ্ছে 40 থাকলো 40, দুটার বিয়োগ, তো এই ফলটা হচ্ছে 40। এখন এটা যদি এটারে বলা হয় পালস প্রেশার, পালস প্রেশারটা যদি কমে যায়, ন্যারো আমরা বলি ন্যারো পালস প্রেশার, দেখা গেছে যে উপরেরটা আছে 120, নিচেরটা হয়ে গেছে 110, সুতরাং ডিফারেন্সটা কত হয়েছে 10 যখনই হচ্ছে তখনই আমরা বলি যে এই পেশেন্টটা শকে চলে যাচ্ছে। শকের ফিচার আছে ডেঙ্গুতে, মনে রাখবেন শক ইজ ভেরি ডেঞ্জারাস। সুতরাং শকে চলে যাচ্ছে, আপনি কিন্তু আগেই বুঝতে পারলেন বাসায় কিভাবে সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোলিক প্রেশার দুইটার ডিফারেন্সটা যদি কমে আসে 40 নিচে চলে যায়, বিশেষ করে যদি 20 থাকে অথবা 10 থাকে, আপনি ইমিডিয়েটলি হসপিটালে চলে যান। আরেকটা খুব সিম্পল একটা বুদ্ধি আছে, এটা হচ্ছে আপনি ব্লাড প্রেশারের তো আপনি সবাই আমি মনে করি দেখেছে, একটা হচ্ছে কানে দেয় যেটা স্টেথোস্কোপ, আর একটা হচ্ছে আপনার যে কাফটা ইউজ করি আমরা, এই কাফটা আপনি যখন লাগাবেন, একটা ধরেন আপনার ডেঙ্গু হয়েছে, তো ডেঙ্গু হওয়ার পরে আপনার খারাপ লাগতেছে, লাগতেছে, আপনি বাসায় বসে জানতে চাচ্ছেন যে ডেঙ্গুর এখন সিচুয়েশনটা কেমন, ন্যারো পালস প্রেশার আপনি এটা দেখলেন। এরপরে হচ্ছে কাফলিংটা যখন আপনি পরাবেন, তো আপনি হাই সিস্টোলিক প্রেশারের জন্য যখন প্রেস করতেছেন, এটা ফুলে যাচ্ছে, ফুলে যায়, এটা কিন্তু চেপে ধরে রাখে, আপনারা সবাই জানেন। চেপে ধরার ফলে কি হবে, এই জায়গাটা আমি বলি যে আপনি চেপে ধরা পর্যন্ত হাই 160 170-এ আপনি পর্যন্ত দেখলেন যে মিটারটা উঠছে, তারপরে আপনি ওইখানে 1 মিনিট 1.5 মিনিট রেখে দেন, 1 থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিট রেখে দেন ওইভাবে, তারপরে আস্তে আস্তে প্রেশারটা রিলিজ করে দেন। তখন এটা খোলার পরে আপনি দেখবেন জায়গাটা কি আলাদা করা যাচ্ছে কিনা, ডিমার্কেটেড হয়ে আছে কিনা, যে এখানে একরকম আর এই চাপ দেওয়া জায়গাটা একরকমের সাদা রকমের হয়ে গেছে, এটার বলে ব্ল্যান্সিং। আপনি খুব সহজেই যে হাতে যেরকম চাপ দিলে এই যে ব্লাডটা চলে গেল সরে গেল, এরকম একটা ইফেক্ট যদি আপনি এখানে লক্ষ্য করেন, এটার আমরা বলি যে ক্যাপিলারি রিফিল, যে আপনার টাইম, এই ক্যাপিলারি রিফিল টাইমটা যদি মনে হয় স্লো ডাউন হয়ে গেছে, যে আপনি সহজেই খালি চোখে বুঝতে পারবেন যে জায়গাটা একটু সাদা সাদা হয়ে গেছে এবং আস্তে আস্তে ওটা আবার লাল হচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তো তখনই আপনি ধরে নেবেন যে ডেঙ্গু আসলে সিরিয়াস কন্ডিশন। তো সেক্ষেত্রে আপনি যদি ইমিডিয়েটলি হসপিটালে যান, আমি তো আর দেখি না আসলে রোগী খারাপ কোথায় হচ্ছে, আপনি বাসায় বসে এই জিনিসটা আপনি ঘন্টায় ঘন্টায় করতে পারেন। হসপিটালে আসলে কিন্তু আমাদের অত অ্যাটেনশন আমরা দিতে পারি না, বাট বাসায় যদি আপনি নিজে কিন্তু নিজের ব্যাপারে সচেতন, পাশের একজনের হেল্প নেন, আপনি ইজিলি এটারে আলাদা করতে পারবেন। ইমিডিয়েটলি আপনি হসপিটালে যান, একটা 500 ml নর্মাল স্যালাইন দেন, আপনার জীবন বেঁচে যাবে। দিস ইজ ভেরি ইউজফুল, এবং আমি মনে করি যে সবার এটা জানা থাকলে অনেকখানি আসলে মানে আমরা বেঁচে যাব ডেঙ্গুর খারাপ থেকে। আপনি বলছিলেন যে ডেঙ্গুতে মৃত্যু শূন্যে কমিয়ে আনা সম্ভব, তো সেটা কিভাবে সম্ভব? বারবার আমি এটা বলতে থাকি, সবার মধ্যেই যতটুকু পারা যায় আমি ছড়াই দিচ্ছি। এটা মেইন ব্যাপার হচ্ছে সচেতনতা। ডেঙ্গু আতঙ্ক নয়, এটা আসলে সচেতন থাকলে এটা ডেথ প্রিভেন্ট করা যায়, এবং আপনার যে সাফারিংসগুলো সবগুলোই আসলে কমিয়ে আনা সম্ভব যদি এটার ব্যাপারে মানুষ জানতে পারে যে আপনি কিভাবে রোগটাকে চিনবেন, কিভাবে রোগটাকে খারাপ পর্যায়ে হইতে দিবেন না। তো যখন আপনি একটা রোগ সম্পর্কে জানছেন এবং তার আলটিমেট পরিণতি কী হচ্ছে, তার আগে যদি ইন্টারভেনশনটা আপনি নিতে পারতেছেন বা স্টেপটা নিতে পারতেছেন, সো আমি মনে করি না যে ওই রোগীটা খারাপ হওয়ার কোনো সুযোগ আছে। সুতরাং এই দৃষ্টিভঙ্গি থেকেই বারবার পজিটিভভাবে আমি বলার চেষ্টা করি যে ডেঙ্গু অবশ্যই প্রিভেন্টেবল একটা ডিজিজ, যেটার যে আতঙ্ক যে ছড়িয়েছে, এই আতঙ্কটা যদি কমিয়ে এনে সচেতনতা বাড়িয়ে আনা যায়, সেক্ষেত্রে অবশ্যই ডেঙ্গু থেকে যেসব অ্যাডভার্স রিয়াকশান, যেসব অ্যাডভার্স আউটকাম, যেমন মর্টালিটি অথবা অন্য বা ডিসেবিলিটি, এগুলো অবশ্যই প্রিভেন্ট করা সম্ভব। তো সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে ডেথ রেটটা 0-র মধ্যে আনা পসিবল যদি সবাই মিলে আমরা চেষ্টা করি। ডেঙ্গু হয়েছে কিনা এটার লক্ষণ কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে রোগী ডেঙ্গু আক্রান্ত?
প্রথম কথা হচ্ছে আমরা আসলে বাংলাদেশে যেহেতু থাকি ষড়ঋতুর দেশ বলে, সিজন কিন্তু চেঞ্জ হয়, এটা আমরা সবাই জানি। তো ডেঙ্গুর একটা নির্দিষ্ট সিজন আছে, যে এই সিজনেই ডেঙ্গুগুলো হবে। সুতরাং এই যে এখন চলতেছে আপনার অক্টোবর মাস, তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আমরা সাধারণত জানি এই সময়গুলোতে বৃষ্টির ইয়াটা বেশি কিছুটা থাকে, এবং এই বছরের শেষের দিকে আমরা জানি যে এটা বাংলাদেশে মোটামুটি এটা এস্টাবলিশ যে এটা ডেঙ্গুর সিজন। তো ডেঙ্গুর সিজন যখন থাকবে ওই সময় যদি আপনার হাই ফিভার থাকে, জ্বর যদি তীব্র আকারে থাকে, যদি জ্বর আমরা বলি শুটিং ফিভার, হঠাৎ করে আসলো, সাথে সাথে গা কাঁপায়, ব্যথা ট্যাথা হয়ে একদম প্রচণ্ড জ্বরে আপনি আক্রান্ত, অবশ্যই আপনি তখন প্রথম কথাই আপনার মাথায় আসবে যে কারোই ধরে নেবেন যে আপনার ডেঙ্গু, আনলেস ইটস প্রুভেন আদারওয়াইজ। সুতরাং মাস্ট আপনি প্রথমে আপনাকে ডেঙ্গু ধরে এটাকে অ্যাপ্রোচ করতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু রোগটাকে প্রথমে যদি আপনি আলাদা করে ফেলতে পারেন, তাহলে কিন্তু সেটা থেকে আপনি সহজেই মুক্তি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর কি লক্ষণ আমরা দেখতে পারি যে ডেঙ্গু হলে কি কি লক্ষণ তার শরীরে ধরা পড়ে? ডেঙ্গুতে যেমন বাংলাদেশে অলরেডি আমরা গত 4-5 বছরে আসলে ডেঙ্গুর ব্যাপারে অনেক বেশি স্টাডি হয়েছে আমাদের। তো ডেঙ্গু এখন মোটামুটি দেখা যাচ্ছে যে বাংলাদেশে একটা এন্ডেমিক জোনের মধ্যে পড়ে গেছে। সো এই ডেঙ্গুটা আমাদেরই মাথা ব্যথা। সো এটার ব্যাপারে রিসার্চ স্টাডি বা আমাদের হসপিটালগুলোতে স্যাররা যেটা চেষ্টা করে যে ডেঙ্গুর ক্যারেক্টারটা আসলে কি হচ্ছে, এটাও কিন্তু ইভলভ হচ্ছে, মানে ইয়ার টু ইয়ার ভেরিয়েশন হচ্ছে। যে আগে যেমন হয়তো যে মানে গা ব্যথা প্রচণ্ড আমরা বলতাম, তারপরে মাথা ব্যথা, মাথার পিছনে প্রচণ্ড মাথা ব্যথা, অথবা চোখের পিছনে প্রচণ্ড ব্যথা, তখনই কিন্তু আমরা বলতাম যে না এটা ডেঙ্গু। কিন্তু এখন দেখা গেছে যে এই ক্যারেক্টারগুলো হয়তো একটু আগের মতো প্রকাশ পাচ্ছে না, কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন যে যখনই আপনার ডেঙ্গু সিজনে হাই ফিভার, আপনি ধরে রাখবেন দিস ইজ ডেঙ্গু। আদার্স ক্রাইটেরিয়া অত চিন্তা করার আপনার কোনো দরকার নেই। আপনি যতক্ষণ না একটা ডক্টরের সংস্পর্শে যাচ্ছেন, আপনি মনে রাখবেন আপনার হাই ফিভার ডেঙ্গু সিজনে দ্যাট ইজ ডেঙ্গু। আচ্ছা, তো আমি হাই ফিভার হলো তখন আমার করণীয় কি, আমাকে কি করতে হবে? তো এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সবাই মাথায় পরিষ্কার করে আসলে ঢুকিয়ে রাখা উচিত যে আমার ডেঙ্গু সিজনে হাই ফিভার হয়েছে। আমি সবাইকে বলি যে প্লিজ দয়া করে যে কোনো নিয়ারেস্ট একটা সরকারি হসপিটালে যান। আপনি NS1 একটা ডেঙ্গুর যে অ্যান্টিজেন টেস্ট উইদিন 3 ডেজের মধ্যে করতে হয়, এর পরে কিন্তু এটার পজিটিভ আসে না। তো 3 ডেজের মধ্যে অবশ্যই আপনি চেষ্টা করবেন NS1টা করে ফেলতে, এবং NS1-এর সাথে যদি আপনি CBC-টাও করে ফেলেন, তাহলে আপনি তখনই কিন্তু 100% শিওর হবেন। আদারওয়াইজ বাসায় বসে একটা কনফিউশনের মধ্যে থেকে আসলে রোগটা কিন্তু বাড়ানোর আমি মনে করি কোনো আসলে সঠিক বুদ্ধি হবে না। কেউ কেউ বলে থাকেন যে দ্বিতীয়বার যদি ডেঙ্গু আক্রান্ত হয় সেটা খুব মারাত্মক আকার ধারণ করতে পারে, তো সেটা আসলে এটা কতটুকু সত্য? এটা এক্সট্রিমলি ঝুঁকিপূর্ণ। আসলে এই কনসেপ্টটা মানুষের মধ্যে হয়তো কিছুটা কম। আমি এটাও আপনাকে ধন্যবাদ। আসলে এটা সবারই এটা জানা খুবই খুবই জরুরি। যার ডেঙ্গু আমরা বলি প্রথমবার হলো, তার অলমোস্ট 0 ফ্যাটালিটি রেট, তার অলমোস্ট আমরা বলি মর্টালিটি রেট 0। সে মোটামুটি অবশ্যই বাসায় থেকেই ট্রিটমেন্টেই সে ভালো হয়ে যাবে। বাট তার যখনই ডেঙ্গুটা সেকেন্ড টাইম হইলো, এটা বলা হয় যে মোর দ্যান 300 টাইমস তার রিস্ক বেড়ে যায়। কোন রিস্ক? ডেঙ্গুতে আমরা সবচেয়ে বেশি ভয় পাই ডেঙ্গু শক সিনড্রোম বা ডেঙ্গু এক্সপান্ডেড সিনড্রোম। তো শক সিনড্রোম যেটা, এটা হচ্ছে পেশেন্টটা শকে চলে যাচ্ছে এবং তখন কলাপস করে পেশেন্টটা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। সো সেকেন্ড টাইম ডেঙ্গুটা যখন হচ্ছে, তখন কিন্তু তার এই প্রবণতা সবার মধ্যে কিন্তু হয় না, বাট সেকেন্ড টাইম যাদের হচ্ছে তাদের এই প্রবণতা ফার্স্ট টাইমের থেকে অলমোস্ট 300-400 গুণ বেশি। মাঝখানে কোনো সময়সীমা নির্ধারিত আছে নাকি জীবনে যে কোনো সময় যদি দ্বিতীয়বার আক্রান্ত হয় তাহলে এরকম মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে? এটা আসলে লাইফ লং, কারণ আমাদের হচ্ছে যে কোনো রোগ যখন আমার শরীরে আসবে, শরীর অটোমেটিক্যালি একটা প্রতিরোধ সিস্টেম তৈরি করা আছে, এটাকে বলে অ্যান্টিবডি। অ্যান্টিবডিটা দেখা গেছে যে শরীরে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর আসলে থাকতে পারে। এটার একদম ম্যান টু ম্যান যেহেতু ভ্যারি করে, সুতরাং আমি অলওয়েজ মাথায় রাখবো যে ডেঙ্গু আমার একবার হয়েছে, সেকেন্ড টাইম আমি অনেক বেশি কেয়ারফুল থাকবো যে না, আমার ডেঙ্গু যেন সেকেন্ড টাইম না হয়। যদি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসা আছে, ভয়ের কিছু নেই। আচ্ছা, শিশুদের তো ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার প্রবণতাটা বেশি, কারণ তারা তো নিজেরা অতটা সচেতন থাকে না। তো শিশুদের যদি এরকম জ্বর হয় এবং তারা আক্রান্ত হয়, সেক্ষেত্রে কি করণীয়, কি ধরনের
প্রিভেন্টিভ মেজার নিতে হয়? হ্যাঁ, শিশুর যদি জ্বর হয় এই সিজনে সবচেয়ে বেশি আমরা বলে থাকি যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাই হচ্ছে রোগের বিরুদ্ধে যুদ্ধ করার আমাদের প্রথম হাতিয়ার। তো রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কাদের কম থাকে? আমরা ধরেই নেই একজন বাচ্চা এবং যারা জীবনের শেষ ভাগে বৃদ্ধ, এদের কিন্তু আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা তার ইনহেরেন্টলি কমে আসতেছে, তার মানে বয়সগত কারণেই কম। সো তাদের কিন্তু যে কোনো রোগই যদি হয় সেটা কিন্তু খারাপ পর্যায়ে যাওয়ার পসিবিলিটি হাই থাকে। সুতরাং ডেঙ্গু সিজনে এই দুই শ্রেণীর যদি কারো হাই ফিভার থাকে, অবশ্যই তাদেরকে প্রথমেই ডেঙ্গুর টেস্টটা করে আপনি কনফার্মড হবেন এবং একজন এমবিবিএস লেভেলের ডক্টর দেখে সে আসলে ডিসাইড করতে পারবে যে পেশেন্টের আসলে বাসায় বসে ট্রিটমেন্ট পসিবল নাকি আপনাকে হসপিটালে যেতে হবে বা থাকতে হবে। গর্ভবতী নারীদের যদি ডেঙ্গু হয় সেক্ষেত্রে কি করণীয়? জি, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সেম ক্যাটাগরিতে আসলে পড়ে যাচ্ছে। আমরা এটাকেও ধরে নেই একটা ভালনারেবল পিরিয়ড, একটা ইমিউনো কম্প্রোমাইজড, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতার একটা মানে কমে যাওয়ার একটা ফেজ। সো এই সময়ও কিন্তু সেম রুলস অ্যাপ্লাই। তো সেম জিনিস যে প্রেগন্যান্ট মহিলা বিশেষ করে তাদের কিন্তু আসলে সবচেয়ে বেশি ডেথ রেট তাদের ক্ষেত্রেই আমরা ধরে নিই এবং তাদেরকেই আমরা বলি যে সবচেয়ে বেশি রিস্কি পেশেন্ট গ্রুপ। কারণ হচ্ছে যখন একটা মহিলা প্রেগন্যান্ট থাকে তখন তার 9 মাসের আগ পর্যন্ত বিপি মানে প্রেশার যেটা অলরেডি অনেক কমে থাকে, হয়তো কারো হাই থাকলে শেষের দিকে হাই হবে। সো যাদের অলরেডি প্রেশার লো তাদের যদি ডেঙ্গু হয়ে যায় এবং তাদের যদি প্রেশার আরও কমে যায়, সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট একদম হঠাৎ করেই কলাপস করবে, শকে চলে যাবে। সেখানে আমাদের প্রাণ কিন্তু একটা না, দুইটা। সো অলওয়েজ দ্যাট পেশেন্ট গ্রুপ ইজ ভেরি রিস্কি। এর জন্য অবশ্যই যারা প্রেগন্যান্ট ওমেন তাদেরকে এই সময় সচেতন বেশি প্রথম থেকেই তাদেরকে মশারির আন্ডারে আনতে হবে। এটা রুল নাম্বার 1। এটা নিয়ে কোনো কনফিউশন, কোনো ধরনের অবহেলা আমি মনে করি করা উচিত না। আচ্ছা, আপনি এতক্ষণ বলছিলেন ডেঙ্গু হলে কি করবে, তবে ডেঙ্গু হলে কি করা যাবে না, এটা একটু যদি দর্শকদের বলেন। ডেঙ্গু যদি আপনার হয়েই যায় তো প্রথম কথা আমি বলবো হতাশ হবেন না, ভয় পাবেন না, আতঙ্কগ্রস্ত হবেন না। প্রথমে আপনি যদি আতঙ্কিত হয়ে যান আপনার বুদ্ধি চলে যাবে। আপনি সচেতন থাকবেন, স্ট্রং থাকবেন যে আমাকে ফাইট করতে হবে। নাম্বার 1, কি করা যাবে না? ভয় পাওয়া যাবে না, আতঙ্কিত হওয়া যাবে না। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না, ভুলেও কোনো ব্যথার ওষুধ খাবেন না। নাম্বার 3, স্টেরয়েড একটা ওষুধের গ্রুপ আছে যেটা ব্যথার ওষুধের সাথে সাধারণত ব্যথা কন্ট্রোল করার জন্য দেওয়া হয়, বাত ব্যথার জন্য দেওয়া হতে পারে, অথবা অনেকেই হচ্ছে না বুঝে দেখা গেছে ওয়েট গেইন করার জন্য, ওজন বাড়ানোর জন্য ওই স্টেরয়েড জাতীয় ওষুধগুলো খান। ওই সময় আপনি এগুলোও বন্ধ করে দেবেন। বিশেষ করে আমি মনে করি যে আরেকটা যেটা বলাই হয় না, যে যাদের হার্টের প্রবলেম আছে এবং স্ট্রোকের প্রবলেম আছে তাদের হচ্ছে অ্যান্টিপ্লাটলেট ড্রাগ আমরা দিয়ে থাকি, যে প্লাটলেট আরও যাতে কমে যায়। তাদের যেহেতু রক্তনালীতে তাদের রক্ত জমাট বাঁধার একটা টেন্ডেন্সি থাকে, সো ওই টেন্ডেন্সিটা আমরা কমানোর জন্য অ্যান্টিপ্লাটিলেট আমরা দিয়ে থাকি। ওই অ্যান্টিপ্লাটিলেটটা যারা খাচ্ছেন ওই ডেঙ্গুর সিজনে কিন্তু ওই ডেঙ্গু যদি আপনার হয়ে থাকে, অ্যান্টিপ্লাটিলেট যেমন ক্লপিডোগ্রেল, ইকোস্প্রিন নামে পাওয়া যায়, অ্যাসপিরিন 75 মিলিগ্রামের কোনো ড্রাগ যদি আপনার লিস্টে থাকে ওটা দয়া করে বন্ধ করে আপনার ইমিডিয়েটলি কোনো ডক্টরের সাথে আপনার ফাইনাল আলোচনাটা করবেন। দেশের ডেঙ্গু পরিস্থিতি এখন কেমন, কি পরিমাণ রোগী আপনারা প্রতিদিন পাচ্ছেন বা তার মর্টালিটি রেটটাই বা কেমন? যেমন আমি আমাদের সরোয়ার্দির প্রসঙ্গ বলি, যেহেতু সরোয়ার্দি একটা বেশ বড় সরকারি হসপিটাল, আমাদের এখানে নানা শ্রেণীর নানা পেশার লোকজন আমাদের শরণাপন্ন হন। তো এইখানে আমাদের ডেঙ্গুর বড় একটা স্টাডি আছে এবং এই বছর আমরা যেটা দেখছি যে ডেঙ্গুর কিন্তু সংক্রমণটা খুব লেট, একদম শেষের দিকে এসে কিন্তু এটা ডেঙ্গু সংক্রমণটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এই সময় কিন্তু কমে যাওয়ার কথা, অথচ এখন দেখা যাচ্ছে আপার ট্রেন্ড, এবং এইটা কিন্তু বৃষ্টির সাথে সরাসরি সমানুপাতিক অথবা বৃষ্টির সাথে কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত। সো এই যে আজকেও আমি দেখলাম যে বৃষ্টি হচ্ছে, সুতরাং আমি সবাইকে বলে দিতে চাই আপনারা কিন্তু অবশ্যই এখনও ভালো করে কেয়ারফুল থাকবেন, মশা দেখে ভয় পাবেন এবং মশারি টানাবেন। বৃষ্টি যখনই হচ্ছে তখনই কিন্তু ডেঙ্গুর প্রকোপটা বেড়ে যাচ্ছে এবং আমি কখনোই এই সময় দেখি যে স্লো ডাউন হয়ে যায়, যে পেশেন্ট আসার যে হারটা অথবা নির্ণয়ের হার। আমি গতকালও হসপিটালে ছিলাম, আমি গতকালও বেশ পেশেন্ট পেয়েছি, প্রচুর পেশেন্ট আসলে পেয়েছি যে ডেঙ্গু নিয়ে আসছে। এটা কিন্তু স্লো ডাউন হচ্ছে না এবং এইটার ব্যাপারে
আতঙ্ক নয়, সচেতনতা আপনাদের মধ্যে থাকলে আসলে সচেতনতা তৈরি করাটাই আমাদের মূল উদ্দেশ্য। বা আমি বলতে চাই যে ডেঙ্গু যে শেষ হয়ে গেছে বা শীত চলে আসছে এটা নিয়ে খুব বেশি নিশ্চিন্ত হওয়া যাবে না, আবার দুশ্চিন্তাও করার দরকার নেই। নিশ্চিন্ত হওয়া যাবে না, এবং দেখা গেছে বৃষ্টি যেহেতু হচ্ছে সুতরাং আমরা একটু বেশি সচেতন থাকবো যে না, ডেঙ্গু কিন্তু কমে যায় নাই, সতর্ক থাকবো যে ডেঙ্গু আরও পিক সিজন, এখনো বলা হচ্ছে যে পিক অবস্থায় আমরা এখনো যাইনি আসলে।